বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আক্তার হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান, মেহনাজ হোসেন মিম আদর্শ সরকারি কলেজ, তিতাস, কুমিল্লা। আমরা গত দুইটা ক্লাসে দেখিয়েছিলাম হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের জনককে। তারপর দেখিয়েছিলাম আমরা লেনদেন কি এবং লেনদেনের বৈশিষ্ট্য কি। আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এর তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাসে আমরা যে শিখব, শিখন ফল হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব কি তা তোমরা জানতে পারবে এবং হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথমে হিসাব কি। ইংরেজি অ্যাকাউন্ট শব্দটি প্রাচীন ফরাসি শব্দ অ্যাকাউন্টার হতে উদ্ভূত হয়েছে, যার অর্থ দ্বারায় গণনা করা বা হিসাব রাখা। ইংরেজিতেও শব্দটি হিসাব বা হিসাব খাতকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কোনো লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্বৈত সত্তা বিশ্লেষণ করে হিসাবভুক্ত করা হয়। এরূপ প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বা হিসাব খাত জড়িত থাকে। যেমন বেতন দেওয়া হলো 2000 টাকা, এখানে একটি হলো বেতন হিসাব, অন্যটি হলো নগদান হিসাব। এখানে আমরা দেখলাম যে দুটি পক্ষ জড়িত আছে। একটি নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান আয় ব্যয় এবং সম্পদ ও দায় সংক্রান্ত একই জাতীয় লেনদেনগুলোকে হিসাবশাস্ত্রের নিয়ম অনুযায়ী যথাযথ শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বা হিসাব খাত বলা হয়। যেমন করিম হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি। প্রত্যেকটি লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকে, একটি ডেবিট পক্ষ, অন্যটি ক্রেডিট পক্ষ। ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই লেনদেন থেকে সরাসরি প্রতিষ্ঠানের মোট ক্রয়, মোট বিক্রয়, সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায় না। এগুলো জানতে হলে লেনদেন সমূহকে পৃথক পৃথক শিরোনামের অধীনে সাজিয়ে তালিকা প্রস্তুত করা হয়। লেনদেন সমূহের এরূপ সাজানো তালিকাকেই হিসাব বা হিসাব খাত বলে। সুতরাং বলা যায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পত্তি, দায়, আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেন হিসাবশাস্ত্রের নিয়ম অনুযায়ী যথাযথ শিরোনামে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধভাবে সাজানোকেই হিসাব বলে। তাহলে আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে যা বুঝতে পারলাম যে হিসাব হচ্ছে একটা পৃথক পৃথক শিরোনামের অধীনে যে লেনদেন ব্যবসায় সংগঠিত হয়, সেই লেনদেন সমূহকে পৃথক পৃথক শিরোনামের অধীনে সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় সেই তালিকাকে বলা হয় হিসাব। সাজানোকেই বলা হয় হিসাব। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সাজানো হয়। তাহলে আমরা হিসাব কি সেটা জানতে পারলাম। তারপর আসো হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে যদি আলোচনা করি, সেক্ষেত্রে এখানে লেখা আছে যে ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত বিভিন্ন লেনদেন সঠিকভাবে হিসাবভুক্তির জন্য হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। তাছাড়া হিসাবের ডেবিট এবং ক্রেডিট সঠিকভাবে নির্ণয় করার জন্য হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। অতএব এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হিসাবের শ্রেণীবিভাগ। তোমরা অবশ্যই এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং সেটা ভালোভাবে পড়াশোনা করবে, যাতে এটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে হিসাবের শ্রেণীবিভাগ যদি তুমি না বুঝো, তাহলে তুমি কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে ভুল করবে। ডেবিট ক্রেডিট সঠিকভাবে নির্ণয় করতে পারবে না, সেজন্য এটা ভালোভাবে পড়তে হবে। হিসাবের শ্রেণী, তারপর লেখা আছে হিসাবের শ্রেণীবিভাগের ক্ষেত্রে সাধারণত দুটি পদ্ধতি রয়েছে। একটি প্রচলিত বা সনাতন পদ্ধতি, অন্যটি সমীকরণ পদ্ধতি। আমরা যদি সনাতন পদ্ধতি সম্পর্কে আলোচনা করি, সনাতন পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব কি, সেটা হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন রহিম হিসাব একজন ব্যক্তি, সোনালী ব্যাংক হিসাব একটা প্রতিষ্ঠান, দেনাদার হিসাব একটা ব্যক্তি, পাওনাদার হিসাব ব্যক্তি, ঋণের বকেয়া সুদ হিসাব এটাও ব্যক্তিবাচক হিসাব ইত্যাদি। তারপর অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয় এমন সকল হিসাবকে
অব্যক্তিবাচক হিসাব বলে। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয় সেই রকম হিসাবকে অব্যক্তিবাচক হিসাব বলা হয়। অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার: সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব কোনো বস্তু বা সম্পত্তি সম্পর্কীয় লেনদেন যে হিসাবে লেখা হয় তাকে সম্পত্তিবাচক হিসাব বলা হয়। যেমন দালান কোঠা হিসাব, নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব ইত্যাদি। তারপর নামিক হিসাব বা আয় ব্যয় হিসাব, আয় ব্যয়বাচক হিসাব। নামিক বা আয় ব্যয়বাচক হিসাব হচ্ছে আয় ব্যয় বা লাভ লোকসান সম্পর্কীয় লেনদেন যে হিসাবে লেখা হয় তাকে নামিক ও আয় ব্যয়বাচক হিসাব বলা হয়। যেমন বেতন হিসাব, মজুরি হিসাব, ভাড়া হিসাব, সুদ হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব, প্রদত্ত বার্তা হিসাব, বিজ্ঞাপন হিসাব, বীমা সালামি হিসাব, শিক্ষানবিশ সালামি হিসাব ইত্যাদি। এগুলো সবই নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। আধুনিক ও সমীকরণ পদ্ধতি। আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে যদি আমরা আলোচনা করি তাহলে আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়, যথা সম্পদ হিসাব। সম্পদ হিসাব হচ্ছে কোনো বস্তু বা সম্পদ সম্পর্কীয় লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে সম্পদ হিসাব বলে। যেমন দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, নগদান, ব্যাংক হিসাব ইত্যাদি। দায় হিসাব। দায় হিসাবে লেখা আছে যে ব্যবসায়ীর কাছে তৃতীয় পক্ষের পাওনা দায় হিসাবে গণ্য হয়। ব্যবসায়ের এরূপ দায় দেনা সম্পর্কিত লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে দায় হিসাব বলে। অর্থাৎ আমরা দেখলাম ব্যবসায়ীর কাছে তৃতীয় পক্ষের যে পাওনা তা দায় হিসাবে গণ্য হয়। এরূপ দায় দেনা সম্পর্কিত লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকেই দায় হিসাব বলা হয়। যেমন পাওনাদার হিসাব, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত হিসাব ইত্যাদি হচ্ছে দায় হিসাব। তারপর আসো মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব হচ্ছে যেসব হিসাব সরকারি প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবি বা অধিকারকে প্রভাবিত করে তাকে মালিকানা সত্ত্ব হিসাব বলে। যেমন মূলধন হিসাব, উত্তোলন হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব ইত্যাদি। তারপর আয় হিসাব। 4 নম্বর আয় হিসাব। প্রতিষ্ঠানের যাবতীয় আয় বা প্রাপ্তিসমূহ যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে আয় হিসাব বলা হয়। যেমন বিক্রয় হিসাব, প্রাপ্ত সুদ হিসাব ইত্যাদি। ব্যয় হিসাব। 5 নম্বর ব্যয় হিসাব। তো প্রতিষ্ঠানের ব্যয়, যাবতীয় ব্যয়, খরচ ও ক্ষতিসমূহ যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে ব্যয় হিসাব বলে। যেমন বেতন হিসাব, মজুরি হিসাব, ক্রয় হিসাব। আমরা এই যে হিসাবের শ্রেণীবিভাগ, হিসাব কি সেটা জানলাম, হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা ধারণা নিলাম। তারপর আমরা আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে হিসাব চিনার উপায়। তুমি তোমাকে কয়েকটা হিসাবের নাম দেওয়া হবে, সেই হিসাবের নাম থেকে তুমি বাছাই করবে কোনটা সম্পদ হিসাব, কোনটা দায় হিসাব, কোনটা মালিকানা সত্ত্ব হিসাব, কোনটা আয় হিসাব, কোনটা ব্যয় হিসাব। এটা যদি তুমি চিনতে পারো তাহলে অনেকটাই তোমার কাছে সহজ হয়ে যাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তারপর আমরা দেখাবো ডেবিট ক্রেডিট নির্ণয় করার যে একটা সূত্র আছে, ওই সূত্রটা তোমাদেরকে দিব আগামী ক্লাসে। এবং হিসাবের সাথে আমরা কিছু হিসাবের সাথে পরিচিত হব আরও। আজকে তো প্রত্যেকটার সাথে কিছু, তারপরে কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, এগুলো তোমরা একটু আয়ত্ত করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। ধন্যবাদ।